আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গণতন্ত্র এবং প্রতিশোধ পরায়ণতা কিংবা প্রতিহিংসার স্পৃহা এগুলো কখনোই একসঙ্গে যায় না। বরঞ্চ গণতন্ত্রের সঙ্গে আইনের শাসন এবং সুবিচার নিশ্চিত করা এটিই সামঞ্জস্যপূর্ণ। কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো অপকর্ম করে থাকে, তার দ্বারা যদি আপনি নিগৃহীত নিপীড়নের শিকার হন, আর আপনি যদি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, তাহলে নিঃসন্দেহে আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করে তার বিরুদ্ধে প্রতিশোধ দেবেন, এটি খুব ভালো উদাহরণ নয়। বরঞ্চ আপনি তার অপকর্ম বা তার দ্বারা যে আইন ভঙ্গ হয়েছে, তিনি যে মানবাধিকার লঙ্ঘন করেছেন, তিনি যে অপকর্ম করছেন, সেটি আইনের আওতায় নিয়ে এসে সুবিচার নিশ্চিত করা, ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলোই গণতন্ত্রের সঙ্গে মূলত সামঞ্জস্যপূর্ণ। একাডেমিক এই কথাগুলো আমি কেন আজকে উপস্থাপন করলাম, সেজন্য আপনাদেরকে প্রথমেই একটি ভিডিও দেখার অনুরোধ করছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্সরে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকা ভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেকদিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকা ভাবে লেগে গিয়েছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি সেটা হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে, আমাদের হাতে যখন, অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আছেন, আপনি আল্লাহর দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন এন্ড ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। এই ভিডিওতে যিনি কথা বললেন, তিনি এখন দেশের প্রধান নির্বাহী, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি নিজে নিপীড়নের শিকার, নিষ্ঠুরতম নিপীড়নের শিকার, যার মা তিনি নিপীড়নের শিকার, এবং সেটি ইতিহাসের সবচেয়ে জঘন্য অধ্যায়, যার লক্ষ লক্ষ নেতাকর্মী এত নিষ্ঠুরতার শিকার হয়েছেন যে তারা অনেকে নিঃস্ব হয়ে গেছেন, অনেকে জীবন দিয়েছেন, অনেকে নিষ্ঠুরতার যতগুলো ধাপ আছে সবগুলো মোকাবেলা করে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীকে বিগত প্রায় 1.5 যুগ এই বাংলাদেশে জীবন কোনো রকমে বাঁচাতে হয়েছে, অথবা জীবনকে দিয়ে ইতিহাসে অংশ হতে হয়েছে। সেই দলের সেই শীর্ষ নেতা, সেই মায়ের সেই সন্তান, যার মেরুদণ্ডের 2টি হাড় নিষ্ঠুর নির্যাতনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাকে অনেক উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল মেরে ফেলার জন্য, যিনি এক পর্যায়ে দেশ থেকে চলে যেয়ে জীবন বাঁচিয়েছেন। আল্লাহ হয়তো তার প্রতি এই রহমতটুকু এ কারণে করেছেন যে বাংলাদেশের জন্য তাকে প্রয়োজন ছিল, সে কারণেই হয়তো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি বেঁচে আছেন। সেই মানুষটির মহানুভবতা, উদারতা, গণতন্ত্রের প্রতি রেসপেক্ট, আইনের শাসনের প্রতি রেসপেক্ট, এই কথাগুলোর মধ্যে দিয়েই নিশ্চয়ই আপনাদের কাছে সেটি সুপ্রতিষ্ঠিত হয়েছে। গত 16ই জুন মঙ্গলবার বিএনপি বিট করেন এমন সাংবাদিকদের সঙ্গে তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অত্যন্ত খোলামেলা, ফ্রেন্ডলি সেই অনুষ্ঠানটি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দীর্ঘ সময়ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নোত্তর পর্ব ছিল, সেখানেই কোনো একটি প্রসঙ্গে তিনি অনেক কথা বলেন, তার মধ্যে এই অংশ বিশেষ চুম্বক অংশটি আমি আপনাদেরকে শোনালাম। আমরা জানি যে আপনি ক্ষমতা থাকলে নিশ্চয়ই আপনার প্রতিপক্ষ, যে আপনার জন্য মূর্তিমান আতঙ্ক ছিল, তার বিরুদ্ধে আপনি যদি ব্যবস্থা নেন, সেটিও অনেক ক্ষেত্রে পপুলার হয়। এ কারণে যে একটা কথা আছে যে জুলুমকারীর প্রতি যদি আপনি সহানুভূতি দেখান, মূলত আপনি মজলুমের প্রতি আবারও অবিচার করবেন। এই কথার সাথেই সামঞ্জস্যপূর্ণ যে আপনি যদি একেবারে যে আগুনটা জ্বলছে সেই আগুনের জন্য যিনি দায়ী, তার বিরুদ্ধে যদি প্রতিশোধ নেন, সেটিও কিন্তু কখনো কখনো পপুলার হয়, এই মর্মে যে একেবারে সঠিক কাজ হয়েছে।
এমনটিও কিন্তু একটা পারসেপশন সমাজে আছে। কিন্তু তার থেকেও যদি আপনি উপরে উঠতে পারেন, আপনি যদি প্রকৃত অর্থেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চান, গণতান্ত্রিক সংস্কৃতি এবং মানসিকতাকে লালন করেন, পালন করেন, বর্ধনের জন্য চেষ্টা করেন, তাহলে তারেক রহমান সাহেব যে ভাষায় কথা বলেছেন, যে অ্যাপ্রোচে কথা বলেছেন, যে স্পিরিটে কথা বলেছেন, নিশ্চয়ই সেটি সমর্থনযোগ্য। দেখুন, আপনি আপনার প্রতিপক্ষের অন্যায় অপকর্মকে বিচার আওতায় আনেন, সুবিচার নিশ্চিত করেন, আইনের শাসন কায়েম করেন, সেটিই কিন্তু টেকসই ব্যবস্থা। কারণ বিচারের লক্ষ্য হলো মূলত সত্য উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করা, এবং একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আর প্রতিশোধের লক্ষ্য হলো প্রতিপক্ষকে বিপর্যস্ত করা, পর্যুদস্ত করা, দমন করা কিংবা শাস্তি দেওয়া। বিচার প্রতিষ্ঠানকে শক্তিশালী করে, আর প্রতিশোধ বা প্রতিহিংসা প্রতিষ্ঠানকে গোষ্ঠীগত স্বার্থের হাতিয়ারে পরিণত করার ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এটি তো সত্য কথা। দেখুন, রক্তের উত্তরাধিকারও মানুষের চরিত্র নির্ধারণ করে। যেমন এই দেশটি ৫৫ বছরের ইতিহাসে রাজনীতিতে প্রতিশোধ একটা বড় ধরনের কনসার্ন। আমরা সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেখেছি বিরুদ্ধ মত কিভাবে দমন করা হয়েছে, কি নিষ্ঠুরতা সে সময় ছিল। ৩০,০০০ রাজনৈতিক কর্মী সে সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, মতান্তরে কম বেশি হতে পারে। এবং সেই সময়ের পত্রিকা গণকণ্ঠ, পরবর্তীতে বেশ কিছু গবেষণাধর্মী বই যেগুলো আমাদের সামনে আছে, আমরা যদি সেগুলো পড়ি বা পড়ে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা সে সমস্ত ইতিহাস জানি। প্রাইভেট বাহিনী, রক্ষী বাহিনীর মতো প্রাইভেট বাহিনী গঠন করা হয়েছিল শুধুমাত্র বিরুদ্ধ মতের রাজনীতিকে দমন করার জন্য। তারপরে মাঝে মাঝে গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশের আকাশে কখনো কখনো উকি দিয়েছে, কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তারকারীরা তা সেই গণতন্ত্রের ত্রুটি মাঝে মাঝেই চেপে ধরেছে। কয়েকটি সামরিক শাসনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, কয়েকটি বেসামরিক কর্তৃত্ববাদী শাসনের নিষ্ঠুর নিবন্টনে বাংলাদেশ ঝাঁঝরা হয়ে গেছে। ইতিহাসের জঘন্যতম স্বৈরশাসকের উত্থান ঘটেছে একটি রাজনৈতিক দল যারা দাবি করে তারা বাংলাদেশের স্বাধীনতার সংগঠক। সেই রাজনৈতিক দলের নেত্রীর হাতে গত ১.৫ যুগ ধরে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দুঃশাসনের সাক্ষী হয়েছে বাংলাদেশের মানুষ। তো এই যে বলছিলাম, রক্ত উত্তরাধিকার বহন করে। ৭২ থেকে ৭৫ যে দুঃশাসনের অন্ধকার ইতিহাস, তার এক্সটেনশন অথবা তার থেকেও জঘন্যতম ইতিহাস আমরা দেখলাম গত ১.৫ যুগ ধরে। আবার এই যে রক্তের উত্তরাধিকার মানুষের চরিত্র নির্ধারণ করে, এই কথাটি অন্য আরেকটি দিক থেকেও ব্যাখ্যা করা যায়। যেমন বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং মিনিংফুল্লি তার সময় গণতন্ত্র বেশ পুষ্ট ছিল। এবং একই সাথে সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সূচনা এটি বেগম খালেদা জিয়ার হাত ধরে, এবং তার শাসনের সময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ত্রুটি বিচ্যুতি থাকলেও গণতন্ত্রকে হত্যা করার মতো কোনো কর্মকাণ্ড, কোনো দুঃশাসন বেগম খালেদা জিয়ার শাসনামলগুলিতে, আপনারা যদি সত্যকে অস্বীকার না করেন তাহলে মোটা দাগে বলতে হবে যে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ ছিলেন। তার পুত্র তারেক রহমান পিতা এবং মাতার সেই চারিত্রিক বৈশিষ্ট্য অর্জন করে তিনি রাষ্ট্রে এই যে কথাটি বললেন, এই ধরনের কথা বলার মহানুভবতা অথবা এক অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে দুঃসাহস, এটি তিনি দেখাতে সক্ষম হয়েছেন। নিশ্চয়ই তার এই অ্যাপ্রোচ সাধুবাদ প্রাপ্তির যোগ্য। ডক্টর বদিউর রহমান, যিনি একসময় এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, অত্যন্ত চাঁছাছোলা কথাবার্তার জন্য তিনি সুপরিচিত। তার সকল কথা আপনার পছন্দ হবে এমনটি আমি মনে করি না, আমারও তার সকল কথা পছন্দ হয় না, কিন্তু কখনো কখনো ইতিহাসের সাক্ষী হিসেবে তিনি কিছু কথা বলেন যেগুলো খুবই রিমার্কেবল। যেমন এই মাত্র ২-১ দিন আগেই তিনি একটি মিডিয়ার সঙ্গে টক শোতে কয়েকটি কথা বলেছেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সম্পর্কে। বিশেষ করে খালেদা জিয়ার সাথে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। সে সময় তিনি সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যেভাবে বলেছেন ২০০৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার দেওয়া হলো, এবং তাদের প্রতি সম্মান রেখে সে বছর আর কোনো প্রতিষ্ঠান বা কাউকেই এই ডক্টর সাদাত হোসেন তখন ক্যাবিনেট সচিব, তিনি তৎকালীন সময়ের যুগ্ম সচিব ডক্টর বদিউর রহমানকে এই দুই নেতার সাইটেশন, বাংলা যেটিকে বলে প্রশংসাপত্র, লেখার দায়িত্ব দিলেন।
তিনি লিখে 4জন বিএনপির সিনিয়র নেতাকে দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত হলেন। এই 4জন নেতা বঙ্গবন্ধুর সাইটেশনে বঙ্গবন্ধুর লেখার ক্ষেত্রে তারা আপত্তি করলেন, কারণ তারা ওই 72 থেকে 75-এ বঙ্গবন্ধুর সেই দুঃশাসনের সময় তারা নিগৃহীত ছিলেন। ফলে তাদের মধ্যেও একটা ইন্টেনশন কাজ করেছে। তারা এভাবেই বলেছেন যে বঙ্গবন্ধু এটা আমরা মানি না, বঙ্গবন্ধু লেখার প্রয়োজন নাই। পরবর্তীতে ডক্টর সাদাত হোসেনের পরামর্শ অনুযায়ী বদিউর রহমান সাহেব এটি বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যে বৈঠক, সেখানে ওই 4 নেতা উপস্থিত ছিলেন, সাদাত হোসেন উপস্থিত ছিলেন, তিনি এই প্রসঙ্গটি উত্থাপন করেন। তখন এক্ষেত্রে আবারও অন্য নেতাদের পক্ষে আপত্তি আসলে বেগম খালেদা জিয়া কিছুটা সময় নিয়ে তিনি এভাবেই স্পষ্ট বললেন, আপনারা মানেন না বা আমরা স্বীকার করি না বা করি, এতে কিছু যায় আসে না, জনগণ যে খেতাব দিয়েছে বঙ্গবন্ধু তা এই প্রশংসাপত্রে থাকবে। তাহলে লক্ষ্য করুন যে ইতিহাসের দায়কে কিভাবে রিসিভ করেছিলেন বা ওন করেছিলেন বেগম খালেদা জিয়া। তো তার পুত্র তারেক রহমান, তো আম গাছের থেকে তো আম ফলেই হবে, অন্য কিছু না তো। আর শেওড়া গাছে তো ভূত বা পেতনিই থাকবে, এটাই স্বাভাবিক। একই সাথে এই স্মৃতিচারণ ছাড়া তিনি আরও একটি কথা বলেছিলেন, অন্য আরেকজনকে কোট করে, যে একসময় একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা তিনি জিয়াউর রহমান সম্পর্কে বলেছিলেন যে তিনি জিয়াউর রহমানকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। জিয়াউর রহমান উত্তর দিয়েছিলেন, বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব যে তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এই যে পূর্বতন একজন জাতীয় নেতা, যার জীবনে নিশ্চয়ই কলঙ্ক এবং অন্ধকার অধ্যায় আছে, আবার তার জীবনে একটা ঐতিহাসিক অধ্যায়ও আছে অত্যন্ত সমৃদ্ধ, তাকে সম্মান করে যেভাবে অ্যাড্রেস পিতা জিয়াউর রহমান করেছেন, মাতা খালেদা জিয়া করেছেন, সেই সংস্কৃতির উত্তরাধিকার বহন করছেন তারেক রহমান। ফলে তার মুখ দিয়ে এই ভিডিওতে যে কথা শুনলাম, সেই ধরনের কথা অবশ্যই প্রত্যাশিত বলেই আমরা মনে করি। এখন আসুন, এ তো বেরো পিতামাতার কথা। তারেক রহমান নিজে 2004 সালের 27শে জানুয়ারি তিনি দেশব্যাপী যে ইউনিয়ন সম্মেলন করছিলেন, তার একটি পর্বে তিনি গোপালগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে তিনি মধ্যরাতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে গাড়ি ঘোরালেন টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের মাজারের দিকে, এবং সেখানে গিয়ে তিনি খাদেমকে ডেকে তুললেন। খাদেমকে নিয়ে তিনি ফাতেহা পাঠ করলেন, কবর জিয়ারতের নিয়তে যা যা পড়ার তিনি পড়লেন এবং তিনি প্রার্থনা করলেন। তো এই 2004 সাল মানে আরও 22 বছর আগে, যখন তারেক রহমানের বয়স 38 বছর। তো এটিই বলছিলাম যে রক্তের উত্তরাধিকার মানুষ এভাবেই বহন করে। আমাদেরকে ভাবতে হবে, আমরা যদি পেছনটাকেই বারবার সামনে আনি, তাহলে আমাদের সামনে কর্দমাক্ত, কদর্য, রক্তাক্ত ইতিহাসেই সামনে আসবে। আর আমরা যদি পেছনটা ফেলে এই যে অপকর্ম হয়েছে, আমরা মনে করি না যে এই অপকর্মের কথা ভুলে যেতে হবে, তার বিচার হতে হবে, তার সুবিচার হতে হবে, আইনের আওতায় এনে সেগুলোর একটা নির্ভরযোগ্য নিষ্পত্তি করতে হবে। কিন্তু ক্ষমতার প্রভাবে এর প্রতিশোধ নেওয়া যাবে না। মূলত তারেক রহমানের কথার স্পিরিটই তাই। তারেক রহমানের এই বক্তব্য একটা ভিন্ন রাজনৈতিক দর্শনের ইঙ্গিত বহন করে, এটা বলা বাহুল্যই। যেখানে প্রতিশোধের চেয়ে পুনর্গঠন, এটিকেই তিনি সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। এখন আপনি বাংলাদেশে আবার এই যে আত্মসংযম বা প্রতিশোধ না নেওয়ার স্পৃহাকে অনেকেই দুর্বলতা মনে করেন, যে তার শক্তির ঘাটতি আছে, তাই তিনি পূর্বের এই অপকর্মের কোনো বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছেন না। কিন্তু এটি দুর্বলতা নয়, বরঞ্চ এটি শক্তিকে সঞ্চয় করার একটা মহাশক্তি। এভাবেই আমাদেরকে আগামী দিনের ভাবতে হবে। এখন যদি আমরা মনে করি যে তারেক রহমানের যে এই বক্তব্য যদি তারেক রহমান একা ধারণ করেন এবং একা বলেন, আর বাকিরা যদি এক্ষেত্রে পজিটিভ, প্রপার এবং প্রত্যাশিত রেসপন্স না করেন, এটি তারেক রহমানের এই বক্তব্যটাকে আমাদের রাষ্ট্রের নীতিগত অবস্থান হিসেবে ধরে নিতে হবে। তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের যে সূচনা, নতুন বন্দোবস্তের যে কথা, সেটি নিশ্চয়ই অত্যন্ত প্রজ্বলমান হতে পারে। বিচারকে প্রতিশোধ থেকে পৃথক করতে হবে। কেউ যদি ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন করে, তার বিচার হতে হবে।
জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত হত্যাকাণ্ডের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করতে হবে। বিচার হতে হবে আইনের আওতায়, প্রমাণের ভিত্তিতে এবং প্রতিষ্ঠানের মাধ্যমে মানে আদালতের মাধ্যমে, আমার রাষ্ট্রীয় নির্বাহী শক্তির মাধ্যমে নয়। এই কথাগুলোই মূলত তারেক রহমান, যে অল্প কথা আমি আপনাদের শোনালাম, তার পরিপূর্ণ রূপ হচ্ছে এইটা। এবং সর্বশেষ আমরা যে বলতে পারি, দেশে ভিন্ন মত থাকবে, ভিন্ন মতকে শত্রু হিসেবে বিবেচনা করা যাবে না। গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে হবে এবং জাতীয় স্বার্থ, ব্যক্তিগত এবং দলীয় প্রতিশোধের উপরে স্থান দিতে হবে। তারেক রহমানের এই কথার মধ্য দিয়েই আমরা এই বার্তাটি পাই। এটা শুধু আবার এক পক্ষ অর্জন করবেন যে তারেক রহমান বলছেন, সে কারণে তার অনুসারী, তার নেতাকর্মীরা অথবা তার সরকার এভাবে চলবেন, আর অন্য একটি পক্ষ থাকবে সময়ের সুবিধা নিয়ে তারা তাদের সেই হিংস্র নখ, দাঁত এগুলো আবার তারা বের করার জন্য ওত পেতে থাকবেন। তা কিন্তু হবে না। আমরা প্রায়শই দেখতে পাই, বিশেষ করে পালিয়ে যাওয়া একজন নেত্রী দিল্লিতে এবং তার কিছু সাঙ্গপাঙ্গরা, তারা বাংলাদেশে ফিরলে এটা করবেন, ওটা করবেন, তারা হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, এরকম হুমকি নানা সময় আমরা দেখি তারা প্রদান করেন। তাদেরকেও ভাবতে হবে। গণতান্ত্রিক রাজনীতিতে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক অস্তিত্ব নিয়ে যদি আপনার পুনর্জাগরণ ঘটাতে হয়, আপনাকে তারেক রহমানের এই বার্তাটা বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে অবশ্যই আইনের শাসনকে গুরুত্ব দিয়ে আইনের মুখোমুখি হতে হবে। আইনের মুখোমুখি হয়েই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি দোষ করেন নাই কিংবা আপনি নির্দোষ, অথবা যতটা বলা হচ্ছে ততটা আপনি দোষ করেননি। এটা আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকেই আপনাকে প্রমাণ করতে হবে। আমরা তারেক রহমানের এই কথাটি, আমি মনে করি এ পর্যন্ত যতগুলো কথা বলেছেন, গণতান্ত্রিক রাজনীতির সংস্কৃতি বিনির্মাণ, পুনঃপ্রতিষ্ঠা করা এবং সেই চর্চাকে দীর্ঘমেয়াদী টেকসই রূপ দেওয়ার ক্ষেত্রে তারেক রহমানের এই কথাগুলো, তেমন তার অনুসারী, তার দলীয় নেতাকর্মীরা এটা মেনে চলবেন। তিনি সাংবাদিকদেরকে বলেছেন যে আমার নেতাকর্মীদের কাছে এই কথাগুলো পৌঁছে দেবেন। একই সঙ্গে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল যারা এখন দেশে আছেন অথবা দেশের বাইরে থেকে যারা অন্য ধরনের বদ পরিকল্পনা আছেন, তারা উপলব্ধিতে নেবেন এবং আশা করি একটি সুন্দর সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক কাঠামোর রাষ্ট্র নির্মাণে বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারেক রহমানের এই কথাটা আমাদের একটা প্ল্যাটফর্ম বা পাটাতন হতে পারে। সকলকে ধন্যবাদ।